আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের প্রথম মেডিকেল ভিত্তিক অনলাইন টেলিভিশন চ্যানেল রাজ টিভি নিয়মিত আয়োজন ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট এই অনুষ্ঠানটির 89তম পর্বে। অনুষ্ঠানটি অর্গানাইজ করেছে বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি এবং সায়েন্টিফিক পার্টনার হিসেবে আছে ডেল্টা ফার্মা লিমিটেড এবং পাওয়ার্ড বাই টোফাসিট অ্যান্ড ওপাসিট। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সাথে আছি আমি ডাক্তার জান্নাতুন নাইম। এবং আমাদের আজকের অনুষ্ঠানে আমরা কথা বলবো অস্টিওআর্থ্রাইটিস রোগ এবং এর চিকিৎসা এই বিষয়টি নিয়ে। দর্শক, আপনারা জানেন যে বাত ব্যথা বা ব্যথা এই রোগটার সাথে আমরা অনেকে পরিচিত হলেও আজকের যে টপিকটা অস্টিওআর্থ্রাইটিস, এটা আপনারা হয়তো অনেকটা সহজভাবে জানেন না অনেকেই। তো আপনাদের কাছে এই বিষয়টাকে সহজভাবে তুলে ধরবার জন্য আমাদের আজকের এই আয়োজন এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য গেস্ট এক্সপার্ট হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন ডাক্তার মোহাম্মদ জাহিদ আমিন স্যার, কনসালটেন্ট এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ মেডিসিন, সেন্ট্রাল পুলিশ হসপিটাল, ঢাকা। স্যার আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও ধন্যবাদ। আমি এই অনুষ্ঠানের যারা আয়োজক এবং আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশ হেমাটোলজি সোসাইটি এবং যারা সহযোগিতা করছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। দর্শকদেরকেও ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার, আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনি, আমরাও কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার কাছে। এবং দর্শক, আপনাদের জন্যই কিন্তু আমাদের এই আয়োজন। অবশ্যই আপনারা প্রশ্ন করে আমাদের সাথে সংযুক্ত থাকবেন। কমেন্ট বক্স আপনাদের জন্য উন্মুক্ত আছে, সেখানে আপনার নাম, বয়স, উচ্চতা উল্লেখ করে প্রশ্ন করতে পারেন আজকের বিষয়টি নিয়ে। এবং অবশ্যই বেশি করে অনুষ্ঠানটি শেয়ার করতে ভুলবেন না আপনার পরিচিত গ্রুপগুলোতে এবং আপনার টাইমলাইনে, যাতে আপনার কাছের মানুষজন এই বিষয়টি সম্পর্কে জেনে উপকৃত হতে পারে। এবং সেই সাথে অবশ্যই লাইক দিয়ে রাখবেন আমাদের রাজ টিভির অফিসিয়াল ফেসবুক পেজটি, সাবস্ক্রাইব করতে পারেন আমাদের রাজ টিভি ইউটিউব চ্যানেলটিও। আমরা আর কথা না বাড়িয়ে আমাদের আলোচনায় চলে যাব। ডেল্টা ফার্মা নিবেদিত এবং টোফাসিট এন্ড ওপাসিট পাওয়ার্ড বাই আজকের এই অনুষ্ঠানে আমরা যেহেতু অস্টিও আর্থ্রাইটিস নিয়ে কথা বলবো, খুব স্বাভাবিকভাবেই প্রথম প্রশ্নটা স্যারের কাছে করতে চাইবো যে স্যার, অস্টিও আর্থ্রাইটিস বিষয়টা আসলে কি? সাধারণ জনগণ এটাকে কিভাবে বুঝবে? আচ্ছা, এটা নাম শুনে বোঝা যাচ্ছে যে এটা এক ধরনের আর্থ্রাইটিস বা আমাদের যে রিউমাটোলজিক্যাল যে অসুখগুলো নিয়ে আমরা কাজ করি তার মধ্যে অস্টিওআর্থ্রাইটিস কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট কমন, সবচেয়ে কমন আর্থ্রাইটিস বলা যায়। যদিও আর্থ্রাইটিস শব্দটার মানে এক ধরনের প্রদাহ, যেমন প্রদাহটাকে আমি যদি সাধারণ দর্শকদের জন্য বোঝাতে চাই তাহলে আমি এভাবে বলবো যে ধরেন কোনো একটা জায়গায় আপনার কেটে গেছে বা কোনো একটা জায়গায় আঘাত পেয়েছেন, আপনি স্বভাবত দেখবেন যে সেইখানে চামড়ায় এক ধরনের লাল হয়, ফুলে যায়। আহ, এই যে এই ঘটনাটা ঘটে এটাকে আমরা কিন্তু আমাদের ভাষায় ইনফ্ল্যামেশন বা প্রদাহ বলি। ঠিক এ ধরনের প্রদাহ যখন জয়েন্টে ঘটে তখন সেটাকে বা গিরায় ঘটে তখন সেটাকে আর্থ্রাইটিস বলা হয়। আহ, অন্যান্য আর্থ্রাইটিস গুলোর সাথে এখানে পার্থক্যটা একটু হচ্ছে যে অস্টিও আর্থ্রাইটিসে কিন্তু প্রদাহে একদম সরাসরি যেটা প্রদাহ সেই অংশটা কিছুটা কম। এখানে প্রদাহের সাথে সাথে হাড়ের উপরে দুইটা জয়েন্টকে মুভমেন্টটাকে স্মুথ করার জন্য হাড়ের উপরে একটা তরুণাস্থির আবরণ থাকে। সেই আবরণের ক্ষয় হয়ে যাওয়া এবং বোনের রিমডেলিং বলি, যে হচ্ছে যে বোনগুলোর কোনো কোনো ক্ষেত্রে হাড্ডি গুলো বেড়ে যাওয়া, ক্ষয় হয়ে যাওয়া, এই সব কিছু একসাথে ঘটে। এবং বেশি এটার এটা ঘটে হচ্ছে যে বয়সের সাথে সাথে। তো এই জায়গাটাই একটু অন্যান্য গিরার ব্যথাগুলোর সাথে, অন্যান্য আর্থ্রাইটিস সাথে একটু পার্থক্য। যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস বা আমরা অন্যান্য যে সমস্ত আর্থ্রাইটিস কথা বলি সেখানে প্রদাহজনিত সমস্যাটা বেশি হয়, কিন্তু এখানে প্রদাহের সাথে সাথে আরো বেশ কয়েকটা ঘটনা ঘটে। এই কনস্টেলেশন অফ চেঞ্জ, এই সবগুলোকে মিলে আমরা আসলে অস্টিওআর্থ্রাইটিস বলি। যদিও এটা এটা ঠিক যে একই ধরনের কাছাকাছি ধরনের উপসর্গ নিয়ে রোগীরা আসে। জি স্যার, অনেক ধন্যবাদ স্যার। স্যার, এই যে অস্টিওআর্থ্রাইটিস আপনি বলছিলেন যে স্যার এক ধরনের আমাদের যে জয়েন্টের প্রদাহ, স্যার এই জয়েন্ট কোনগুলো সাধারণত এই প্রদাহের শিকার হবে? তার কি কোনো মানে সব ধরনের জয়েন্টই কি স্যার আক্রান্ত হয় নাকি কোনো স্পেসিফিক জয়েন্ট গুলো বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এই ক্ষেত্রে? হ্যাঁ, অবশ্যই।
অস্টিওআর্থ্রাইটিস রোগে সবচেয়ে কমনলি যে জয়েন্টটা আক্রান্ত হয় সেটা হলো নি জয়েন্ট, মানে আমাদের হাঁটুর যে জয়েন্টটা, এটা সবচেয়ে কমনলি আক্রান্ত হয়। এবং এরপরে হিপ জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, মানে আমাদের যেটা অ্যাঙ্কেল জয়েন্ট, যেটা গোড়ালি জয়েন্ট যেটা সেটা, এছাড়াও যেমন স্পাইন মানে মেরুদণ্ডের যে অংশটা, এটা অনেক সময় হাতের জয়েন্ট গুলো এফেক্টেড হতে পারে। হাতের ছোট জয়েন্ট থেকে শুরু করে বড় জয়েন্ট সবগুলোই কিন্তু এইটাতে আক্রান্ত হতে পারে। আর এছাড়াও আহ, অন্যান্য যে সমস্ত ছোট জয়েন্ট আছে পায়ের, এগুলোও আক্রান্ত হতে পারে। তো সবচেয়ে বেশি হয় হাঁটুতে এবং কোমরের আহ, কোমরের যে জয়েন্টটা আমরা যেটা বলি হিপ জয়েন্ট, এই জয়েন্টটাতে। স্যার, তাহলে মূলত দেখা যাচ্ছে আমাদের যে খুব গুরুত্বপূর্ণ বড় যে জয়েন্ট গুলো আমাদের, সেগুলোই আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকছে এই অস্টিওআর্থ্রাইটিসে। তো স্যার, কারা আসলে এই অস্টিওআর্থ্রাইটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে বেশি আছেন? কোন বয়সের মানুষদের এই অসুবিধাটা বেশি হয়, বা এটার কোনো লিঙ্গ ভেদে কোনো তারতম্য আছে কিনা? হ্যাঁ, অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আহ উম, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এটা বেশি বয়সের মানুষের বেশি হয়। যেমন 50-এর উপরে বয়স যদি হয় তাহলে এটা হওয়ার প্রবণতা বাড়ে। তার মানে বয়সের সাথে সাথে অবশ্যই এই এই আর্থ্রাইটিসটার একটা সম্পর্ক আছে, যে বয়স যত বেশি হয় তত ইভেন এটাও বলা হয় যে 45-এর আগে যদি কারো, 45 বছর বয়সের আগে যদি এই অস্টিওআর্থ্রাইটিসের মতো কোনো সিমটম দেখা যায়, তাহলে এটা কি অস্টিওআর্থ্রাইটিস নাকি অন্য কোনো রোগের থেকে এটা আসছে, এটা আরো ভালো করে খতিয়ে দেখতে বলা হয়। তার মানে বয়সের সাথে সাথে অবশ্যই একটা যোগাযোগ আছে। এছাড়াও লিঙ্গভেদ যদি তারতম্য চিন্তা করি তাহলে মহিলাদের এটা বেশি হয়, এবং মহিলাদের অনেক সময় এর রোগের ব্যাপকতাটাও বেশি হয়, তাহলে মহিলাদের ক্ষেত্রে বেশি হতে পারে। এছাড়া অনেক সময় বিভিন্ন কারণে যদি কারো পূর্বের থেকেই জয়েন্ট ইনজুরি থাকে, তো হয়তো কোথাও থেকে পড়ে গিয়েছেন, অথবা কোনো একটা আহ কোনোভাবে উনি জয়েন্টে কোনো আঘাত পেয়েছিলেন, ইনফেকশন হয়েছিল, কোনো জয়েন্ট ইনজুরি থাকলে সেখানেও অস্টিওআর্থ্রাইটিস হওয়ার প্রবণতাটা বাড়ে। আর এছাড়াও যদি পেশেন্ট ওভারওয়েট হয়, যদি স্বাভাবিক যে আমাদের যে ওজন, স্থূলতা যেটা বলি, এখন ওবেসিটি কিন্তু একটা নাম্বার ওয়ান প্রবলেম ওয়ার্ল্ড ওয়াইড। এই নাম্বার ওয়ান মেটাবলিক প্রবলেম আমি বলছি। তো এই স্থূলকায় শরীর, এটাও কিন্তু আহ, এই রোগের প্রবণতাকে অনেকাংশে বাড়ায় এবং আহ, জটিলতাও তৈরি করে। এছাড়াও কোনো কোনো সময় কিছু কিছু পেশা এটার জন্য দায়ী হয়। যেমন যারা কনস্ট্রাকশন ওয়ার্কার, যারা ফায়ার ফাইটিং এর সাথে কাজ করে, বা যাদের এগ্রিকালচার ওয়ার্কার, ইভেন যারা খনিতে কাজ করে, তারপরে মাছ ধরার কাজ করে, যে সমস্ত জায়গায় অনেক বেশি হাঁটু বা অন্যান্য গিরার ব্যবহার হয়ে থাকে, এবং লোড বেয়ারিং ব্যবহার হয়ে থাকে, সেসব সমস্ত ক্ষেত্রে এটা হওয়ার উম, ক্ষেত্র তৈরি হয়, সম্ভাবনাটা বেড়ে যায়। সম্ভাবনা থাকে। এবং অনেক ক্ষেত্রে আবার জেনেটিক একটা প্রিডিসপোজিশনও থাকে, যদিও এই জেনেটিক লিঙ্কটা খুব ভালোভাবে আবিষ্কৃত এখনো হয়নি, কিন্তু জেনেটিক ভাবে বা জন্মগত ভাবে একটা প্রবণতা অনেকের থাকে যে এই জন্য এই সব ফ্যাক্টর গুলোকে আমরা দায়ী করতে পারি। জি স্যার। স্যার, অনেক ধন্যবাদ। স্যার, আমাদের সাথে মিমি নামে একজন দর্শকের একটা প্রশ্ন আছে, খুব সুন্দর এবং মজার একটি প্রশ্ন, খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। স্যার, উনি জানতে চেয়েছেন যে ওনার মা এবং খালা দুইজনেরই অস্টিওআর্থ্রাইটিস আছে, দুইজনই স্যার 50 ঊর্ধ্ব। ওনার প্রশ্ন হচ্ছে যে মেয়েদের কেন স্যার এটা বেশি হচ্ছে, এবং আপনিও আপনার কথা প্রসঙ্গে একটু আগেও বলছিলেন যে এটা মেয়েদের হওয়ার, মহিলাদের হওয়ার চান্সটা বেশি থাকে। তো স্যার, এই প্রশ্নটার উত্তর আমরা কি জানতে চাইবো এই পর্যায়ে? আহ, এটা একদম এক্সাক্ট কোনো কারণ এখন পর্যন্ত ভালোভাবে আবিষ্কৃত হয় নাই যে ঠিক মেয়েদের কি কারণে বেশি হচ্ছে। তবে ধরে নেওয়া হয় যে আহ, মেয়েদের যখন মাসিক বন্ধ হয়ে যায় তখন কিছু হরমোনাল পরিবর্তন হয় শরীরের মধ্যে, সেইটা আহ, এই রোগটাকে এই রোগের হওয়ার জন্য একটা গ্রাউন্ড তৈরি করতে পারে, বা এটা হতে পারে, এটা একটা কারণ হিসেবে উল্লেখ করা হয়। কিন্তু এখন পর্যন্ত খুব একদম নির্দিষ্ট কোনো কারণ যে কেন এটা মহিলাদেরই বেশি হচ্ছে, এটা তবে এই মহিলাদের যে বেশি হওয়া এটা কিন্তু খুব বেশি না, মানে
পুরুষের তুলনায় যে অনেক বেশি পার্থক্য তা না, সামান্য কিছু পার্থক্য আছে। জি স্যার। স্যার আমরা যদিও অস্টিওআর্থ্রাইটিস নিয়ে কথা বলছি, কিন্তু আপনি স্যার রিউমাটোলজিস্ট হিসেবে আমাদের সাথে আজকে আছেন। এই অস্টিওআর্থ্রাইটিস এর বাইরেও আমাদের কিছু প্রশ্ন আছে স্যার, আপনি যদি অনুমতি দেন দু একটা প্রশ্ন নিতে চাইবো হ্যাঁ, অবশ্যই। আমাদের টপিকের বাইরেও। জি স্যার, আমাদের সাথে হ্যাঁ, মিতানুর আক্তার আছেন, তিনি জানতে চেয়েছেন যে স্যার আমার লুপাস আছে এবং আমি রিকোনিল খাই, আমার বাচ্চাকে কি আমি দুধ খাওয়াতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই একুনিল খাওয়া অবস্থাতে বাচ্চাকে দুধ খাওয়ানো এটা পুরোপুরি নিরাপদ বলে আমরা মনে করি। জি স্যার, অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ মিতানুর আপনাকে প্রশ্নের জন্য। এবং দর্শক আপনাদেরকে আবারও বলছি, আমরা আজকে কথা বলছি ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট অনুষ্ঠানটিতে। আমাদের স্পন্সর করেছে ডেল্টা ফার্মা লিমিটেড এবং পাওয়ার্ড বাই ওপাসিট এবং টোপাসিট। ধন্যবাদ জানাচ্ছি আবারও আমাদের স্পন্সরদেরকে এই সুন্দর আয়োজনে আমাদের সঙ্গী হবার জন্য। এবং অনুষ্ঠানটি আয়োজন করেছে বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি। আমরা আজকে কথা বলছি অস্টিওআর্থ্রাইটিস রোগ এবং এর চিকিৎসা এই বিষয়টি নিয়ে, এবং কথা বলবার জন্য আমাদের সাথে যুক্ত আছেন দেশের স্বনামধন্য রিউমাটোলজিস্ট ডাক্তার মোহাম্মদ জাহিদ আমিন স্যার। স্যার বর্তমানে কর্মরত আছেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট মেডিসিন বিভাগ, সেন্ট্রাল পুলিশ হসপিটাল, ঢাকাতে। আমরা আবার আলোচনায় চলে যেতে চাইবো। আমরা স্যার আপনার কাছে জানছিলাম যে কাদের ঝুঁকি আছে, আপনি একটু আগে বলছিলেন স্যার। এই ঝুঁকির পাশাপাশি আর কি কি কারণ আছে যাদের যেই কারণগুলোতে অস্টিওআর্থ্রাইটিস হয়ে থাকে? জন্ম ঝুঁকিগুলো যেগুলো বলেছি এগুলোই মেন। এছাড়া জন্মগতভাবে যদি কারো কোনো শারীরিক বৈকলতায় হাড্ডিজনিত বিকলতা থাকে, সেগুলোও কিন্তু অস্টিওআর্থ্রাইটিস হওয়ার ঝুঁকিকে বাড়ায়। আহ এছাড়া ওই আমি যে কারণগুলো আগে বললাম যে শারীরিক স্থূলতা, কিছু অকুপেশনাল চেঞ্জ, এগুলোই আসলে মূল কারণ এটা হওয়ার। জি স্যার। স্যার আমাদের সাথে আছেন হাদি মোহাম্মদ, তিনি জানতে চেয়েছেন যে স্যার সিগারেট খেলে কি অস্টিওআর্থ্রাইটিস এর কোনো ঝুঁকি থাকে কিনা? উনি কারো কাছে এই ব্যাপারটা শুনতে পেয়েছেন, তাই স্যার আপনার কাছে কনফার্ম হতে চাচ্ছেন। সিগারেট খেলে এখন পর্যন্ত লিঙ্কটা খুব গুরুত্বের সাথে প্রমাণিত হয়নি। তবে যেহেতু সিগারেট বা ধূমপান করাটা বেশিরভাগ আর্থ্রাইটিসকে বাড়ায়, সেহেতু অবশ্যই এটা বলা যেতে পারে। কয়েকটা আর্টিকেল এ ব্যাপারে এসেছে যেখানে আহ, উম, আহ, আসলে পক্ষে এবং বিপক্ষে দু প্রকারেরই আর্টিকেল এখানে আছে। তো সেহেতু একদম সরাসরি লিঙ্ক আপটা বলা যাচ্ছে না এই মুহূর্তে, কিন্তু আমরা ধরে নিতে পারি যেহেতু অন্যান্য সব আর্থ্রাইটিসকেই ধূমপান বৃদ্ধি করে দেয়, এবং সেহেতু এটাও বাড়াতে পারে অবশ্যই। এটা বর্জন করাটা আমরা অ্যাজ এ হোল আমরা হেলথ এডুকেশনের পার্ট হিসেবেই কিন্তু আমরা বলবো ধূমপানকে যে কোনো প্রকারে আমাদের নিরুৎসাহিত করা অবশ্যই। অবশ্যই, নিঃসন্দেহে স্যার, অনেক ধন্যবাদ। স্যার এই যে অস্টিওআর্থ্রাইটিসে যখন একজন রোগী আক্রান্ত হবে, কি কি লক্ষণ প্রকাশ পাবে তার? প্রধান যে লক্ষণগুলো আসে তার মধ্যে হচ্ছে যে ব্যথা, আহ উম, হাঁটুতে বা যে গিরায় তাদের এটা হয় সেখানে ব্যথা নিয়ে আসে। তো ব্যথাগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে। বেশিরভাগ যেটা হয় যে উম তারা বলতে থাকেন যে আমরা এটাকে আমাদের ভাষায় বলি যে ইউজার পেইন, মানে হলো উনি যখন জয়েন্টটা ব্যবহার করছেন বা যখন উনি হাঁটাহাঁটি করছেন বা যখন কোনো অ্যাক্টিভিটির মধ্যে থাকছেন তখন ব্যথাটা বেড়ে যাবে, এবং যখন বিশ্রাম নেবেন তখন ব্যথাটা আস্তে আস্তে কমে আসবে, এইরকম ধরনের একটা ব্যথা হয়। এটা কিন্তু অন্যান্য বাত রোগের সাথে একটু পার্থক্য, এই জায়গাটাতে একটা মূল পার্থক্য। অন্যান্য বাত রোগগুলোতে আমাদের খেয়াল করার বিষয় হলো যে যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস বা স্পন্ডাল আর্থ্রোপ্যাথি, যেগুলো আমাদের দেশে অনেক কমন কিছু বাত রোগ, এই সমস্ত বাত রোগগুলোতে যেটা হয় যে আহ, দেখা যায় যে রোগীরা যদি একটু হাঁটা চলার মধ্যে থাকেন তখন তারা আরাম বোধ করেন, যখন বিশ্রাম নিতে আসেন তখন ব্যথাটা বেশি বেড়ে যায়। কিন্তু এই বাচ্চার ক্ষেত্রে কিন্তু উল্টো, যে যখন তারা হাঁটাহাঁটির মধ্যে থাকবেন তখন ব্যথাটা বেড়ে যাবে, এবং যখন বিশ্রাম নেবেন তখন কিছুটা কমে আসবে। প্রাথমিক অবস্থাতে অকেশনাল পেইন বা হাঁটতে গেলে পেইন হচ্ছে, সিঁড়িতে উঠতে গেলে পেইন হচ্ছে, এরকম নিয়েই রোগীরা আসেন প্রাথমিক অবস্থাতে। কিন্তু আস্তে আস্তে যখন একটু তীব্রতা বাড়তে থাকে তখন কিন্তু সব সময়ের জন্য একটা ভোঁতা ব্যথা হতে থাকে, এবং মাঝে মাঝে খুব তীব্র একটা শার্প পেইন অনুভব করেন তারা, এটা বলেন।
তাহলে প্রথম দিকে আহ, মাঝে মাঝে শার্প পেইন এবং ইউজার পেইন, পরের দিকে কিন্তু আস্তে আস্তে সবসময় একটা কনস্ট্যান্ট ব্যথা হতে থাকে, এবং মাঝে মাঝে এটা তীব্রতা অনেক বৃদ্ধি পেয়ে যায়, এবং বেশ তীব্র আকারের ব্যথাই কিন্তু রোগীরা অনুভব করেন। অনেকে একদমই চলতে পারেন না। এটা হলো ফার্স্ট থিং। এরপরে অনেকের যেটা হয় যে ব্যথার সাথে সাথে ওই লোকাল যে হাঁটুর যে জায়গাটা বা যেখানে আক্রান্ত হয়েছেন সেখানে হাত দিলে সেখানে উনি টেন্ডারনেস বা ওখানে একটা প্রদাহ ফিল করেন। এছাড়া মানে হাঁটু আহ, বা যে যে জায়গায় আক্রান্ত হয় সেখানে চলাফেরার যে একটা ক্ষমতা, স্বাভাবিক চলাফেরার ক্ষমতাটা অনেকাংশে অনেক সময় ব্যাহত হয়। এটাই রোগীরা বলেন যে আমরা চলতে পারতেছি না, হাঁটতে পারছি না। এবং এছাড়াও হাড্ডির যেহেতু ভিতরে কিছু পরিবর্তন হয়, সেহেতু অনেক সময় হাড্ডিগুলো ফুলে যায়, এবং সেখান থেকে হাড্ডি আহ, আহ, নতুন হাড্ডি তৈরি হওয়ার কারণে সেই জায়গাগুলোতে মনে হয় যে হাড্ডিটা ফুলে গেছে, হাড্ডির একটা সোয়েলিং ওখানে দেখা যেতে পারে। এবং আরেকটা হলো যে যখন শেষের দিকে এই ডিজিজটা আক্রমণ শেষের পর্যায়ে যায়, তখন কিন্তু এক ধরনের ডিফর্মিটি হয়ে যায়, যে জয়েন্ট গুলো একটা পার্মানেন্টলি একটা অ্যাবনর্মাল শেপ নিয়ে নেয়, যে যেরকম নর্মালি থাকার কথা তার চেয়ে দেখা গেল যে বেঁকে যাচ্ছে বা জি। দেখতে অস্বাভাবিক দেখাচ্ছে, এরকম জয়েন্টের এই ঘটনাটা ঘটে। এবং কোন কোন রোগী বলেন যে ইনস্টেবিলিটি নামে এরকম একটা ব্যাপার থাকে, যে যে, তারা বলতেছেন যে আমি যেন হাঁটতে গেলে মনে হয় যে পড়ে যাব, বা মনে হয় যে আহ পা অন্যদিকে চলে যাচ্ছে, পা আমি যেরকম হাঁটতে যাচ্ছি সেরকম হচ্ছে না, অন্যদিকে, আমরা বলি গিভিং অ্যাওয়ে, অন্যদিকে চলে যাচ্ছে। এবং একটা ল্যাক অফ কনফিডেন্স তৈরি হয়, আমি ভালোভাবে মনে হয় হাঁটতে পারবো না। এই ধরনের বেশ কিছু উপসর্গ কিন্তু এই অস্টিওআর্থ্রাইটিসের রোগীরা নিয়ে আসেন। জি স্যার। স্যার, আমরা যখন আপনাদের কাছে রোগীরা আসে যখন উপসর্গগুলো নিয়ে, উপসর্গগুলো আরো বেশি কনফার্ম হওয়ার জন্য আপনারা কি, কি পরীক্ষা-নিরীক্ষার সাহায্য নিয়ে থাকেন? অস্টিওআর্থ্রাইটিস রোগটা বেশিরভাগই কিন্তু ক্লিনিক্যালি ডায়াগনোসিস করা যায়। আহ, আহ, বেশিরভাগ ক্ষেত্রেই তার ব্যথার প্রকৃতি, যেটা আমি বললাম যে রেস্টে বেড়ে যাচ্ছে, আমার রেস্টে কমে যাচ্ছে, হাঁটাহাঁটি করলে বেড়ে যায়। এছাড়াও অনেক সময় যেটা হয় যে আহ রোগীরা বলেন যে সকালে যখন ঘুম থেকে ওঠেন তখন এক ধরনের জাম ধরে থাকে। এই জাম ধরাটা কিন্তু অন্যান্য ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস এর ক্ষেত্রে, মানে হচ্ছে যে যেটা রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অন্যান্য রোগের ক্ষেত্রে কিন্তু লম্বা সময় থাকে, কারো কারো 1 ঘন্টা 2 ঘন্টা আরো বেশি থাকতে পারে। কিন্তু এই অস্টিওআর্থ্রাইটিস একটা টিপিক্যাল হলো, ওনারাও জাম ধরার কথা বলেন, যে মনে হয় যে সকালবেলা ঘুম থেকে উঠলে মনে হচ্ছে স্টিফ হয়ে আছে বা পাটা চলতেছে না, পরে আস্তে আস্তে ঠিক হয়। এই আস্তে আস্তে ঠিক হওয়াটা এখানে 10-15 মিনিটের মধ্যেই হয়ে যায়, বেশি আধা ঘন্টার নিচে থাকে, সাধারণত আধা ঘন্টার উপরে যায় না। কিন্তু অন্যান্য আর্থ্রাইটিস গুলোতে কিন্তু এটা একটু লম্বা সময় থাকে। তাহলে ক্লিনিক্যালি আমাদের যেমন যদি কারো বয়স 45-এর উপরে হয়, যদি এই এই ধরনের টিপিক্যাল কমপ্লেন করেন, আহ, তাহলে কিন্তু আমরা এটাকে উম, ধরে নিতে পারি যিনি অস্টিয়াটিস ভুগছেন। কিন্তু আমাদের যদি পরীক্ষার ক্ষেত্রটা ধরা হয় তাহলে এক্স রে অনেক সময় হেল্প করে। এক্স রে করলে আমরা এই সমস্ত জিনিস, যেমন বনি আউটগ্রোথ হচ্ছে কিনা, মানে অস্টিওফাইট বলি যেটা আমরা, অস্টিওফাইট আসতেছে কিনা, বা তারপরে হচ্ছে যে এখানে বোনের মানে জয়েন্টের যে মার্জিন সেটা শুরু হয়ে যাচ্ছে কিনা, তারপর হচ্ছে এখানে তরুণাস্থিটা ক্ষয় হয়ে যাচ্ছে কিনা, এই সমস্ত কিছু কিছু লক্ষণ দেখে আমরা বুঝতে পারি যে এটা, তাহলে এক্স রে একটা হেল্প করতে পারে। এছাড়াও কিন্তু আল্ট্রাসাউন্ড এখনকার সময় খুব ভালো একটা টেস্ট, যেটা সেটা অস্টিওফাইটকে আইডেন্টিফাই করতে পারে। ইভেন সেটা কিন্তু ওই ভ্রূণাস্থির ক্ষয় হয়ে যাচ্ছে কিনা এটা আলাদাভাবে বলা যায়, এবং সেখানে প্রদাহজনিত কোনো ডপলার অ্যাক্টিভিটি আছে কিনা এটাও বলা যায়। এই জন্য আল্ট্রাসাউন্ড একটা খুব ভালো মাধ্যম এখন এই রোগটার সিভিয়ারিটি, রোগটা ডায়াগনোসিস করার জন্য। এবং কি ধরনের চিকিৎসা দিলে উনি উপকার পাবেন সেখানেরও কিছু আইডিয়া পাওয়া যেতে পারে আল্ট্রাসাউন্ড থেকে। এমআরআই, এমআরআই জয়েন্টস, এটাও একটা ভালো পরীক্ষা। এটা থেকেও আমরা অনেক সময়, বিশেষ করে জয়েন্ট ক্ষয়ে যাওয়া, জয়েন্টের শেপ চেঞ্জ হয়ে যাওয়া, এগুলো আমরা কিন্তু এমআরআই থেকে বুঝতে পারি। অনেক সময় খুব ক্ষেত্র বিশেষে যখন আমাদের খুব বেশি আহ, উম, জটিলতার ব্যাপার থাকে, তখন আমাদের সাইনোভিয়াল ফ্লুইড স্টাডি, যে জয়েন্ট থেকে পানি নিয়ে
সেই পানিটা পরীক্ষা করার প্রয়োজন হতে পারে। সেখানে কিছু ওই জিনিস দেখি, যেমন ডাব্লিউবিসি কাউন্ট সেখানে যদি 2000-এর কম থাকে সাধারণত, তাহলে সাইনোভিয়াল ফ্লুইড থেকেও আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারি। আবার এই অস্টিওআর্থ্রাইটিস রোগের সাথে অনেক সময় কিছু জটিলতা থাকে, সেগুলো আইডেন্টিফাই করার জন্য আমাদের এই সাইনোভিয়াল ফ্লুইডের ফ্লুইড অ্যানালাইসিস এর প্রয়োজন হতে পারে। তারপর মোদ্দা কথা, আমাদের এক্স রে, এমআরআই, আল্ট্রাসোনোগ্রাফি এবং জয়েন্ট ফ্লুইড থেকে নিয়ে নমুনা নিয়ে পরীক্ষা করা, এগুলোই কিন্তু এই রোগের ডায়াগনোসিসের মূল হাতিয়ার। জি স্যার, অনেক ধন্যবাদ স্যার। স্যার, একটা চমৎকার প্রশ্ন আমরা নিব অবশ্যই। আমরা জানলাম যে এটার ঝুঁকিতে কারা আছেন, লক্ষণগুলো কি কি হবে এবং কিভাবে পরীক্ষা নিরীক্ষা করে নির্ণয় করা হয়। এখন আমরা স্যার চিকিৎসার ব্যাপারে জানতে চাইবো এবং এটা চিকিৎসা সম্পর্কিত একটি প্রাসঙ্গিক প্রশ্ন নিতে চাইবো এই পর্যায়ে। আমাদের সাথে জহিরুল ইসলাম আছেন। ভাই প্রশ্ন করেছেন, আমার বয়স 48 বছর এবং আমার পরিবারের আমার বাবা এবং দাদার অস্টিও আর্থ্রাইটিস ছিল। আমি আপনার কথা মতন স্যার মনে হচ্ছে আমিও এই ঝুঁকিতে আছি। যেহেতু স্যার যাদের ওজন বেশি তাদের ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তো স্যার ওজন কমানোটা একটা গুরুত্বপূর্ণ চিকিৎসার অংশ। কিন্তু তাদের তো স্যার জয়েন্টে ব্যথা, তারা তো হাঁটতে পারে না, বা ওজন কমানোর জন্য যে শারীরিক কসরত গুলো বা সাধারণত সাজেস্ট করে থাকেন ডাক্তাররা, সেটা তারা করতে পারে না। এখন দর্শকের প্রশ্ন হচ্ছে, এক্ষেত্রে তারা ওজন কমানোর জন্য কি ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন, বা তারা ব্যায়ামের মাধ্যমে কিভাবে ওজন কমাতে পারবেন? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমরা প্রায়ই ক্লিনিক্যাল প্র্যাকটিসে কিন্তু এই জিনিসটা ফেস করি। তো আমি বলবো যে অবশ্যই এখানে দুটো জিনিসেরই ব্যালেন্স করতে হবে, যে তার ওজন কমানোটা আমাদের প্রায়োরিটি, আবার অস্টিওআর্থ্রাইটিস এর কারণে যে পেইনটা সেটা কমানো আমাদের একটা প্রায়োরিটি। তাহলে ফার্স্ট যে কাজটা সেটা হচ্ছে যে অবশ্যই আমাদের অস্টিওআর্থ্রাইটিস এর জন্য একটা সুচিকিৎসার পরামর্শ আমাকে নিতে হবে, যাতে আমার এখানে কিছু এক্সারসাইজ এবং যে সমস্ত পদ্ধতি আছে যেগুলো ব্যবহার করলে আমার স্বাভাবিক হাঁটা চলাটা ফিরতে পারে, কিছু ওষুধের ব্যাপার আছে। তাহলে এইটা একটা গুরুত্বপূর্ণ অংশ, যে আমি আমার হাঁটা চলা বা স্বাভাবিক কাজকর্ম যাতে আমি করতে পারি, সেজন্য একটা ভালো রিউমাটোলজিস্ট অথবা ফিজিশিয়ানের পরামর্শ নেওয়া। আর সাথে সাথে ওজন কমানোর যে বিষয়টা আপনি এখানে উল্লেখ করলেন, আমি প্রসঙ্গত বলে রাখি, সেটা হলো যে এটা ওজন কমানোটাতে এক্সারসাইজ একটা পার্ট, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ পার্ট এবং ইনএভিটেবল পার্ট, আমি বলবো অপরিহার্য অংশ। কিন্তু এটার কিন্তু আরো কিছু ফ্যাক্টর আছে, যেমন ওজন কমানোর ক্ষেত্রে আপনার খাদ্যাভ্যাসের পরিবর্তন, আপনার জীবনযাত্রার পরিবর্তন, এগুলোকেও কিন্তু মাথায় নিতে হবে। এবং ক্ষেত্র বিশেষে আমাদের বেশ কিছু আহ, আমাদের ওয়ার্কার আছেন, যেমন ডায়েটিশিয়ান এবং যারা এন্ডোক্রাইন ফিজিশিয়ান যারা আছেন, ওনাদের পরামর্শ এখানে নিতে হতে পারে। এবং আপনি জেনে খুশি হবেন যে আমাদের কিন্তু ওজন কমানোর জন্য বেশ কিছু আহ, গুরুত্বপূর্ণ ঔষধ এখন, যেটা আগে বিদেশি ওষুধ হিসেবে অনেক দাম বেশি ছিল, সেগুলো দেশি কিছু কোম্পানি নিয়ে এসেছেন এবং অনেক দাম কমে পাওয়া যাচ্ছে। এগুলোর সাইড ইফেক্টের মাত্রাও অত বেশি না যেরকম আমরা ভয় পেতাম আগে, এবং খুব প্র্যাকটিক্যাল। আমার বেশ কিছু রোগীর ওজন এভাবে কমে গেছে। তো সেই হিসেবে ওজন কমানোর ক্ষেত্রে যেরকম ভাবে আমাদের খাদ্যাভ্যাস এবং এক্সারসাইজের গুরুত্ব অবশ্যই রয়ে গেছে, সাথে সাথে ওষুধের গুরুত্বও সেখানে রয়ে গেছে। এবং আম, যাতে আপনি এক্সারসাইজ এগুলো ঠিক মতো করতে পারেন, তার জন্য একজন রিউমাটোলজিস্টের পরামর্শ নিয়ে আপনি অস্টিওআর্থ্রাইটিসের চিকিৎসাটাও যদি ঠিক মতো করতে পারেন, তাহলে কিন্তু এটা ভাইস ভার্সা, দুই দিকে উপকার হবে। আপনার ওজন কমালে যেমন অন্যান্য দিকে উপকার হবে, অস্টিওআর্থ্রাইটিসের উপকার হবে। আবার অস্টিওআর্থ্রাইটিস চিকিৎসা করলেও কিন্তু আপনার ওই ওজন কমানোর ক্ষেত্রে সহায়ক হবে। জি স্যার, অনেক ধন্যবাদ স্যার, চমৎকারভাবে সুন্দর করে এই বিষয়টা ব্যাখ্যা করবার জন্য। এবং দর্শক আপনাকেও ধন্যবাদ এত চমৎকার একটি প্রশ্নের অবতারণা করবার জন্য। আশা করছি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন এবং স্যার যেভাবে পরামর্শ দিয়েছেন, নিশ্চয়ই যাদের ওজন বেশি আছে, অস্টিওআর্থ্রাইটিসে ভুগছেন যারা, তারা যদি ওজন কমাতে চান, নিজে নিজে চেষ্টা না করে প্রথমেই অবশ্যই একজন রিউমাটোলজিস্টের শরণাপন্ন হবেন তার পরামর্শ মতো। এবং তিনি যদি অন্য কোনো ডায়েটিশিয়ান বা এন্ডোক্রাইন প্র্যাকটিস যারা করেন তাদের কাছে রেফার করেন, উভয়ের সমন্বিত প্রচেষ্টা এবং আপনার ডেডিকেশন যদি থাকে, অবশ্যই নিশ্চয়ই আপনি ওজন নিয়ন্ত্রণে আনতে পারবেন। এই পর্যায়ে স্যার আপনার কাছে আমরা অস্টিওআর্থ্রাইটিসের চিকিৎসার ব্যবস্থাগুলো কি কি আছে এবং এটা কতটুকু অ্যাভেলেবেল আমাদের দেশে, এই ব্যাপারে জানতে চাইবো।
ধন্যবাদ আপনাকে। তো অস্টিওআর্থ্রাইটিসের চিকিৎসা আহ, যদি এক কথায় বলি যে এখন পর্যন্ত একদম কিউরেটিভ, যে আমি চিকিৎসা দিয়ে দিলাম এবং এটা কমপ্লিটলি সুস্থ হয়ে গেলেন, ভালো হয়ে গেলেন, এই কথাটা বলা কিন্তু একটু মুশকিল। এই জায়গাটাই কিছু ফ্রাস্ট্রেশনের ব্যাপার আছে যে একদম কমপ্লিটলি আমরা এখন পর্যন্ত কিওর করতে পারছি না। কিন্তু এটা ঠিক যে এটাকে খুব ভালোভাবেই সিমটম গুলোকে কমানো এবং এগুলোর স্টেজ অনুযায়ী এটার ব্যবস্থা নেওয়াটা আহ, ব্যবস্থা নেওয়া সম্ভব। তো প্রথম যেটা আমি বলবো যে প্রথম তো হলো যে এই অসুখের যে অসুখটা যে অতটা সিরিয়াস অসুখ না, এবং এটাকে যে ভালোভাবে সমন্বিত প্রচেষ্টায় এটা ফিজিশিয়ান নিজে এবং হচ্ছে যে পেশেন্টের প্রচেষ্টা লাগবে এটাকে ভালোভাবে নিয়ন্ত্রণ করে রাখা যায়, এই এডুকেশনটা পেশেন্টের জন্য খুব দরকার। তাহলে পেশেন্ট এডুকেশন হলো আমি বলবো 1 নম্বর এই অস্টিওআর্থ্রাইটিস রোগের চিকিৎসার জন্য। এরপরে হলো যে এক্সারসাইজ, কিছু এক্সারসাইজ আছে যে যেগুলো মানে এটা কিন্তু ঠিক শুধু হাঁটা না, মানে হাঁটা এটার একটা পার্ট, কিন্তু এই আলাদাভাবে ওই জয়েন্টের মোবিলিটিকে ফেরানোর জন্য, জয়েন্টের লোড বেয়ারিং ক্যাপাসিটিকে বাড়ানোর জন্য কিছু এক্সারসাইজ আছে। এইগুলো অনেক সময় আমাদের ফিজিওথেরাপিস্টরা দিয়ে থাকেন, আমরা রিউমাটোলজিস্টও কিন্তু চেম্বারে মিনিমাম কিছু এক্সারসাইজ আমরা সাধারণত পেশেন্টদেরকে ইনস্ট্রাকশন দিয়ে থাকি যে এই 2-3টা এক্সারসাইজ যদি অন্তত করেন তাহলে তাদের জন্য উপকার হয়। তাহলে এক্সারসাইজটা খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত দ্বিতীয়ত যেটা সেটা অলরেডি কিছুটা ডিসকাশন হয়ে গেল যে যদি কোনো ব্যক্তি ওভারওয়েট থাকেন তাহলে তার ওয়েট লসের জন্য আমাদের এই, এখানে একটা ব্যাপার হলো যে ওয়েট লসটাকেই কিন্তু আমার এই চিকিৎসারই অংশ, মানে এটাকেও গুরুত্বের সাথে নিতে নিতে হবে অবশ্যই। এর পরের ধাপে যে ব্যাপারটা আসে যে তার যে পেইন বা এটা যদি স্বাভাবিক প্রক্রিয়ায় এই সমস্ত এক্সারসাইজ বা এগুলোতে যদি না কমে, তাহলে আমরা কিন্তু ওই যেখানে তার ব্যথাটা হচ্ছে তার উপরে মালিশ করার জন্য, যেমন ক্যাপসেসিন নামে একটা ক্রিম পাওয়া যায়, আমাদের দেশেও পাওয়া যায়, এই ক্রিম গুলো কিন্তু খুব এফেক্টিভ, এগুলো ভালোভাবে ব্যবহার করতে পারি। অনেক সময় গরম সেক দেওয়া, ঠান্ডা সেক দেওয়া, এই ধরনের শেক গুলো অনেক সময় খুব ভালো কাজে কাজে দেয়, এগুলো আমরা করতে পারি। দ্বিতীয় এরপরের ধাপের ব্যাপারটা হচ্ছে যে যদি কারো এই সব ব্যবস্থাতেও ব্যথা না যায় তাহলে ব্যথার জন্য আলাদা কিছু ওষুধ আমরা ব্যবহার করতে পারি, যেমন প্যারাসিটামল আমাদের দেশে পাওয়া যায়, এটা খুবই কার্যকরী অস্টিওআর্থ্রাইটিস রোগের জন্য, এটা ব্যবহার করতে পারি। এবং কোনো কোনো ক্ষেত্রে এনএসআইড বা যেটা ব্যথার ওষুধ হিসেবে যে আমরা জানি সেসবেরও প্রয়োজন হতে পারে। এছাড়া এই ব্যথার ওষুধ ছাড়াও কিন্তু আরো কিছু ওষুধ আছে, যেমন কিছু এসএসআরআই বা আমরা যেমন ডুলক্সিটিন বলি, এই ধরনের কিছু ওষুধও কিন্তু এই অস্টিওআর্থ্রাইটিসের ব্যথাগুলোকে কমানোর জন্য ব্যবহার করা হয়। এছাড়া কিছু ডিভাইস ইউজ করা যায়, যেমন ব্রেসিং করা যায়, অনেক সময় আমরা রোগীদেরকে হাতে ছড়ি ইউজ করতে বলি। এইগুলো করে দেখা যাচ্ছে যে 80% পেশেন্টই কিন্তু এটাতেই ভালো থাকতে পারেন। আর কিছু পেশেন্ট আছে যাদের এই সমস্ত কিছু ব্যবস্থার পরেও দেখা পেইন কমছে না বা উনি মোটেই হাঁটতে পারছেন না, তাদের জন্য কিন্তু হচ্ছে যে নি রিপ্লেসমেন্ট সার্জারি যেটা বলে, সার্জারি আমাদের অর্থোপেডিক্স কলেজ এখানে খুব হেল্প করতে থাকেন, তারা নি রিপ্লেসমেন্ট করে। এখন আমাদের দেশে কিন্তু নি রিপ্লেসমেন্ট অনেক বেশি ডেভেলপড হয়ে গেছে, অনেক পেশেন্টই অনেক ভালো থাকতেছেন। তো এবং এটা একটু আর্লি করলে বরং ভালো। তো সেই হিসেবে এই একদম লাস্ট স্টেজ পর্যন্ত কিছু চিকিৎসা দেওয়া সম্ভব। জি স্যার, অনেক ধন্যবাদ স্যার। স্যার, এই যে আমরা জানলাম যে অস্টিওআর্থ্রাইটিস এর মূল কষ্টটাই হচ্ছে স্যার ব্যথা, এবং ব্যথা কমানোর জন্য দেখা যায় যে এই ধরনের রোগী যারা, তাদের দীর্ঘদিন ধরে ব্যথানাশক ওষুধ সেবন করতে হয়, এবং ব্যথানাশক ওষুধ আবার অনেক সময় নানান ধরনের ক্ষতির কারণও হয়, এটাও একটা ধারণা আমাদের সবার মাঝে প্রচলিত আছে। তো স্যার, এই দুইটা ব্যাপারের মধ্যে আপনারা কিভাবে সমন্বয় করেন? এটা আমি বলবো যে ব্যথার ওষুধ অবশ্যই প্রয়োজনীয় ওষুধ, এবং এটাও ঠিক যেটা সাইড এফেক্ট আছে, কিন্তু এটা যদি একজন ফিজিশিয়ানের তত্ত্বাবধানে খাওয়া হয় তাহলে এখান থেকে ক্ষতির সম্ভাবনা কম থাকে, কারণ ফিজিশিয়ান সাধারণত কিছু বেসিক প্যারামিটার আছে যেগুলো মনিটর করে তাকে ওষুধ দেন, এবং হলো যে এটা নির্দিষ্ট সময়ের জন্য দেন, এবং ব্যথার ওষুধ বাদ দিয়ে অন্যান্য যে সমস্ত মেজার গুলো আছেন সেগুলো দিয়ে ওনাকে কিভাবে ভালো রাখা যায় সেই গুরুত্বটাও কিন্তু একজন ফিজিশিয়ান বুঝেন। আমাদের কনসার্নটা থাকে হচ্ছে যে যদি পেশেন্ট নিজে নিজে ব্যথার ওষুধ খাওয়া শুরু করে এবং কোনো পরামর্শ ছাড়া খেতে থাকে তাহলে একটু সমস্যা। আমি বলবো যে
আপনি অস্টিওআর্থ্রাইটিস রোগে ব্যথার ওষুধ যেটাই আপনি খাবেন না কেন, একজন ফিজিশিয়ানের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রাখতে হবে আপনার। এইটুকু স্যাক্রিফাইস আপনাকে করতে হবে যে একটা নির্দিষ্ট সময় পর পর একজন ফিজিশিয়ানের সাথে আপনার কন্ট্যাক্ট রেখে চলতে হবে। তাহলে কিন্তু উনি গাইড করতে পারবেন আপনাকে, এবং এখান থেকে ক্ষতির আশঙ্কাটা কম থাকবে। এবং আমি অবশ্যই প্রিফার করবো যে একজন রিমাটোলজিস্ট কারোর সাথে যোগাযোগটা রাখতে হবে। তাহলে কিন্তু অন্যান্য স্পেশালিটির লোকজনও এটা ডিল করেন, কিন্তু একজন রিমাটোলজিস্ট যেভাবে ভালোভাবে এটাকে ডিল করতে পারবেন, অন্যান্য স্পেশালিটির সম্ভাবনাটা কম থাকে। এজন্য আমি বলবো যে একজন রিমাটোলজিস্ট একজনের পরামর্শের মধ্যে, আমাদের বাংলাদেশে অনেক রিমাটোলজিস্ট এখন আছেন, তাদের পরামর্শের মধ্যে থাকতে পারলে ভালো হবে আপনাদের জন্য। স্যার অনেক ধন্যবাদ। আমরা খুব চমৎকারভাবে স্যার অস্টিওআর্থ্রাইটিস নিয়ে আপনার কাছে আলোচনা শুনছিলাম এবং আমরা একদম অনুষ্ঠানের শেষের পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে স্যার টেক হোম মেসেজ হিসেবে আমাদের দর্শকরা কি মেসেজটা পাবে শেষ বেলায় স্যারকেই জানতে চাইবো। আমি টেক হোম বলতে এটুকু বোঝাচ্ছি যে অস্টিওআর্থ্রাইটিস একটা খুব আহ, ভালোভাবে আমরা ম্যানেজ করতে পারি এরকম রোগ। আমি প্রায় এই সমস্ত রোগীদের মধ্যে একটা হতাশা লক্ষ্য করি। এই জন্য আমি বলবো যে হতাশ হওয়ার কোনো কারণ নাই। যদি আমরা একটু ভালোভাবে রোগটাকে গুরুত্বের সাথে নিয়ে, যদি আমরা একটা রিমাটোলজিস্ট ফিজিশিয়ানের সাথে আমরা আহ, আলোচনা করে চলতে থাকি, তাহলে আমরা ভালো থাকবো। আমি এইখানে দেখুন এটুকুই যে একজন রিমাটোলজিস্টের সাথে এই রোগের ব্যাপারে কনসালটেশন করবেন। স্যার অসংখ্য ধন্যবাদ। আপনার ব্যস্ত সময় থেকে আপনি সময় দিয়েছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আমাদের দর্শকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। আজকে এই বিষয়টি নিয়ে এত সহজ সরল প্রাঞ্জল ভাষায় আলোচনা করেছেন। স্যার আপনার সুদীর্ঘ জীবন এবং সুস্বাস্থ্য কামনা করছি স্যার। আসসালামু আলাইকুম। আপনাদেরকে ধন্যবাদ। স্যার অসংখ্য ধন্যবাদ আবারও, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ দিতে চাই। আপনারাই কিন্তু আমাদের অনুষ্ঠানের প্রাণ। এবং ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের অর্গানাইজার বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি, সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড এবং আমাদের নলেজ পার্টনার টোফাসিট এবং মুপাসিটকে এই চমৎকার আয়োজনে আমাদের সঙ্গী হবার জন্য। আপনারা জেনেছেন যে অস্টিওআর্থ্রাইটিসের যে চিকিৎসাগুলো আছে এগুলো আমাদের দেশে কত সুন্দরভাবে অ্যাভেলেবেল, এবং এই যে ব্যথানাশক ওষুধ যত্রতত্র নিজেরা ব্যবহার না করে একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে যদি আপনি সেবন করেন, সেক্ষেত্রে ক্ষতির আশঙ্কাও কিন্তু কমে যাবে। আপনারা এমনটাই শুনছিলেন আমাদের স্যারের আলোচনা থেকে। আপনাদের সামান্যতম উপকারে লাগলে আমাদের আজকের আয়োজনের সার্থকতা এখানেই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সবসময় রাজ টিভির সাথে থাকুন এবং সবসময় আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানগুলো উপভোগ করবেন, এই আশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.